আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আমরা যখন পুরনো কোনো পর্চা খুলি, সেই পর্চাগুলোতে আমরা দেখতে পাই যে আমাদের যে পূর্বসূরি আছেন তাদের নামে সেই পর্চায় নাম রয়েছে এবং সেই পর্চার ডান দিকে কে কতটুকু অংশ পাবে সেটা উল্লেখ আছে, কিন্তু সেই অংশ অনুযায়ী কার কতটুকু প্রাপ্য অর্থাৎ হিস্সা অনুযায়ী কে কতটুকু পাবে সেটা কিন্তু উল্লেখ নেই। অর্থাৎ আমি জানি যে এখানে আমি 4 আনার মালিক, কিন্তু 4 আনায় আমি কতটুকু পাবো, 5% না 7% না 10% সেটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু সেটা কিন্তু উল্লেখ করতে হয়। কিন্তু সেই যে পূর্বকার যে পর্চাগুলো সেগুলোতে উল্লেখ না থাকার ফলে এই সুযোগটা নিয়ে অনেকেই যারা একটু জায়গা সম্পত্তি সম্পর্কে বুঝে বা যারা একটু চালাক প্রকৃতির তারা কিন্তু অনেকেই তার যে শরিক সেই শরিকদের ঠকিয়ে সেই জমি বিক্রি করে দেয়। অথবা দেখা যায় যে প্রত্যেকটা দাগেই এক লেখা, মানে এই দাগে সম্পূর্ণ অমুকে দখলে, কিন্তু দেখা যায় যে প্রত্যেকের সামনেই প্রত্যেকের এই যে এক লেখা এবং সেখানে যে সম্পূর্ণ অংশ দখলে লেখা, এখানেও কিন্তু ঝামেলা বাঁধে। কারণ দেখা যায় যে এই যে ওয়ারিশন সম্পত্তি, সেই ওয়ারিশন সম্পত্তিতে 5টা বা 10টা দাগ আছে এবং সেই দাগে প্রত্যেকের সামনেই কিন্তু প্রত্যেকটা দাগে এক লেখা, কিন্তু একটা দাগে দেখা গেছে যে 8%, কোনো একটা দাগে আছে আবার 12%, কিন্তু 12% সে সম্পূর্ণ ভোগ দখল করতেছে এক ব্যক্তি, আবার 8% সম্পূর্ণ ভোগ দখল করতেছে এক ব্যক্তি। কিন্তু এখানে উচিত ছিল কি, প্রত্যেকের অংশ প্রত্যেকের আলাদা আলাদা করে তারা যদি নিজেদের ভিতর যদি মৌখিক সাহামো হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী তার প্রাপ্য অংশটুকু সে ভোগ দখল করবে, কিন্তু সেটা না হয়ে দেখা গেছে যে কেউ বেশি ভোগ দখল করতেছে, কেউ কম ভোগ দখল করতেছে এবং সেটা অনুযায়ী আবার পরবর্তী রেকর্ডগুলো হয়ে গেছে এবং সেটা নিয়েই কিন্তু পরবর্তীতে বিপত্তিটা ঘটছে। তো সুপ্রিয় শ্রোতা, আজকে আমি মূলত এই যে যৌথ যে সম্পত্তি, সেই যৌথ সম্পত্তির যে খতিয়ানগুলো, সেই খতিয়ানে যে এই যে গোলযোগগুলো সেগুলো নিরসনে বর্তমান সরকার টোটালি এটা স্থগিত করে দিয়েছে, অর্থাৎ যৌথ সম্পত্তির নামজারিটা স্থগিত করে দিয়েছে এবং সেই নামজারি করতে হলে আপনাদের করণীয় কি এবং এই যৌথ সম্পত্তিটা কি এবং সরকারের যে এই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের যে সফলতা সেটা আসলে কি হতে পারে এবং এই সমস্যা থেকে নিরসনে আপনাদের কি করণীয়, এই সকল সম্পর্কেই মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি সবাই সাথে থাকবেন। আর আপনাদের কাছে আমার বরাবর মতোই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটিতে নতুন, এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিও ভালো লাগে, আমার কথাবার্তা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সম্মানিত দর্শক, যেমন বলেছিলাম যে যৌথ প্রপার্টি অর্থাৎ যৌথ প্রপার্টি নিয়েই কিন্তু আজকে আলোচনা। তো আমাদের প্রথমেই যে বিষয়টি আমি আলোকপাত করতে চাচ্ছি সেটা হলো যে যৌথ প্রপার্টিটা আসলে কি। যৌথ প্রপার্টি বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে আপনার দাদার সম্পত্তি, সেখান থেকে আপনার বাবা, চাচা, ফুপু এরা মিলে 5 জন বা 7 জন। এখন এই 5 জন বা 7 জনও কিন্তু আপনার দাদার সমুদয় সম্পত্তির মালিক। তো এই যে 5 জন বা 7 জন মিলে যে এই মালিকানা দাবি করলো বা মালিক হলো, এটাই কিন্তু যৌথ প্রপার্টি। আবার এরকমও হতে পারে যে 4 জন 5 জন মিলে একটা জমি যৌথভাবে ক্রয় করেছে, সেই ক্ষেত্রে এভাবেও কিন্তু যৌথ প্রপার্টির মালিক হওয়া যায়। বা কোম্পানি থ্রোতে বা মনে করেন কোনো একটা সমিতির থ্রোতে যদি কোনো জমি ক্রয় করা হয়, সেটাও কিন্তু একটা যৌথ প্রপার্টি। তো এখন বুঝতে পারলেন যে আসলে যৌথ প্রপার্টিটা কি। একাধিক ব্যক্তির সমন্বয়ে যখন কোনো সম্পত্তির মালিকানা দাবি করা হয়, সেটাই হলো আসলে যৌথ প্রপার্টি। সুপ্রিয় শ্রোতা, এখন আসি তাহলে এই যৌথ যে প্রপার্টি, এর সুবিধাটা কি আর অসুবিধাটা কি। যৌথ প্রপার্টির সুবিধা বলতে আসলে এখন বর্তমান যে পরিস্থিতিতে, সেই পরিস্থিতি আসলে সুবিধাটা একদমই নেই বললেই চলে। কেন? কারণ ওই যে আমি একটু আগে বলেছিলাম যে একজনকে আরেকজনের ঠকানোর একটা প্রবণতা থাকে, আর সেইটা নিরসনই কিন্তু আসলে এই সরকার কিন্তু এমন একটি পদক্ষেপ নিয়েছে। এর অন্যতম যে সমস্যাটা সেটা হলো যে জমির খণ্ড বিখণ্ডতা, অর্থাৎ জমি এতটাই এখন বর্তমানে খণ্ড খণ্ড হয়ে গেছে যে ওই খণ্ড থেকে যদি 5 জনে যদি ভাগ করে তাহলে দেখা যায় 1.5%, 0.5% এরকম অনেক সময় হয়ে যায়। আর সেইটা রোধ করার জন্যই কিন্তু কি করা হয়েছে, যাতে
অ্যানাদার যে জমিগুলো আছে, অর্থাৎ অ্যানাদার যে দাগগুলো আছে, সেইটার সমন্বয়ে নিজেদের ভিতরে একটা বাটোয়ারা করে নেওয়ার জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপটা নিয়েছে। এরপরে ধরুন যে ন্যায্য হিস্সা, কারণ ওই যে আমি একটু বলেছিলাম যে আমার হিস্সা অনুযায়ী আমি কতটুকু পাবো সেটা কিন্তু স্পষ্ট না, আর সেই অস্পষ্টতার জন্যই কিন্তু অন্যজন আবার সেই সুযোগটা নিয়ে সে দেখা গেছে একটা দাগ দিয়ে সম্পূর্ণ অংশ বিক্রি করে দিল। তাহলে সেই ক্ষেত্রে কি অন্য একজন যে সে কিন্তু সাময়িকভাবে কি ওই জমিটা থেকে সে বঞ্চিত হলো, যদিও এটা একটা আইনি প্রক্রিয়া, পরবর্তীতে সে মামলা মোকদ্দমা করে সেটা উদ্ধার করতে পারবে, কিন্তু সেটা কিন্তু দরকার ছিল না যদি তারা যদি নিজেদের ভিতরে যদি সেইটা সাহাম করে নিত। তাহলে আমরা যে এই যে যৌথ প্রপার্টি এর অসুবিধাগুলো তাহলে কি পাইলাম, যে জমির খণ্ড বিখণ্ডতায় এক, নিজেদের হিস্সা অনুযায়ী সম্পত্তি বুঝে না পাওয়া, আবার মৌখিক সাহাম সেখানে এক ধরনের গোলযোগ, আবার নিজের যে প্রাপ্য হিস্সা সেটা থেকে বঞ্চিত হওয়া, এ ধরনের নানা সমস্যা কিন্তু আসলে এই যৌথ প্রপার্টিতে রয়েছে। আর এই যৌথ প্রপার্টিতে এই সমস্যাটা নিরসনই বর্তমান যে জরিপটা হচ্ছে, অর্থাৎ বিডিএর জরিপ, যেটা ডিজিটাল জরিপ, আর সেটার জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপটা নিয়েছে, অর্থাৎ একদমই স্থগিত করে দিয়েছে এই যৌথ প্রপার্টি আপনার নামজারি করা। আপনারা নামজারি করতে পারবেন, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাদেরকে আলাদা আলাদা নামজারি করে নিতে হবে, আলাদা আলাদা খতিয়ানে। আর এককভাবেও পারবেন, সেই ক্ষেত্রে যদি সবাই যদি মিউচুয়ালি যদি মনে করেন নামজারি করতে আসে, সেই ক্ষেত্রে আপনারা এই নামজারিটা করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে এই যে জমির খণ্ড বিখণ্ডতা এবং একজনের হিস্সা আরেকজনকে ঠিকভাবে বুঝিয়ে না দেওয়া এবং আমার প্রাপ্য অংশ থেকে আমাকে বঞ্চিত করা, এই যে অনেক জটিলতা, এই জটিলতা নিরসনই কিন্তু বর্তমান সরকার কি করেছে যে বাটোয়ারা করে আসতে হবে। এবং এটা কিন্তু ট্রান্সফার যে অ্যাক্ট, সেটাও কিন্তু এখানে স্পষ্ট বলা আছে যে আপনার সর্বশেষ যে খতিয়ান সেটা আপনার থাকতে হবে, এবং সেই খতিয়ানে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু জমিটা আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এরকম বিভিন্ন ধরনের যে আইনি যে জটিলতা আছে, সেই জটিলতা নিরসন কল্পেই কিন্তু মূলত এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এখন এই পদক্ষেপ নিতে গিয়ে যদি আপনাদের এ ধরনের কোনো বিপত্তি হয়, যে দেখা গেল যে আপনি চাচ্ছেন জমিটার নামজারি করতে, অন্যজন চাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাটোয়ারা মামলা করতে হবে। এখন এই বাটোয়ারা মামলা কিভাবে করবেন, অর্থাৎ আপনি অনেক সময় আমরা ভাবি যে জমির তো 5 জন ভাগী শরিকদার আছে, তাহলে কাকে বিবাদী করব আর কাকে বাদী করব। দেখুন, এখানে আপনি হবেন বাদী, বাকি সবাই কিন্তু বিবাদী হবে। এভাবে আপনারা বাটোয়ারা মামলা করে সেটা সমাধান করতে পারেন। অথবা দেখা গেল যে যদি রেকর্ডে কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ পূর্ববর্তী কোনো একটি রেকর্ড যদি একজনের নামে সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে সেই রেকর্ড আপনারা কারেকশন করে নিয়ে সেটা ভাগ বাটোয়ারা করতে পারেন। এরকম যত সমস্যাই থাকুক না কেন, সেই সমস্যা কিন্তু নিরসন করা সম্ভব। সেই নিরসন করেই কিন্তু আপনারা সেটা আপনাদের করে নিতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে যে ভিডিওটি, এই ভিডিওর যে মূল যে অংশটা বা মূল যে কথাটা, সেটা তাহলে কি? সেটা কথা হলো এটাই যে যৌথ যদি প্রপার্টি হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি সবাই মিউচুয়ালি যদি আসে এবং মিউচুয়ালি যদি কাজ করে থাকে, তাহলে কিন্তু সেই সম্পত্তি নামজারি করা সম্ভব। কিন্তু মিউচুয়ালি যদি না আসে, তাহলে কিন্তু সেটা নামজারি করে দিবে না। সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা খতিয়ান সৃষ্টি করে সেই নামজারি করতে হবে এবং জমাভাগ করতে হবে। তো এবং সেটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে বাটোয়ারা করতে হবে, এবং বাটোয়ারা যদি দলিল থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই সেই নামজারি করে নিতে পারবেন। আর যদি বাটোয়ারা করা না থাকে, তাহলে আপনাদেরকে বাটোয়ারা করতে হবে। আর যদি কেউ বাটোয়ারা না করতে চায়, তাহলে বাটোয়ারা মোকদ্দমার মাধ্যমে আপনাদেরকে বাটোয়ারা করে নিতে হবে। তো এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে, আরও বোঝার থাকে, আরও যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন।